শফিউর রহমান ফারাবী এই নামটির সাথে অনেকেই পরিচিত, আবার অনেকেই নন। বর্তমানে ইসলামপন্থীদের দেখা যাচ্ছে এই শফিউর রহমান ফারাবীর মুক্তির জন্য আন্দোলন করতে, কিন্তু ইউনূস সরকার তাদের এই দাবি বা আন্দোলন কোনো কিছুই তোয়াক্কা করছে না। কারণ ইউনূস সরকার তো আর এরকম ব্যক্তিদের মুক্তি দেওয়ার জন্য আসেনি। তারা বেছে বেছে যারা প্রকৃত জঙ্গি, যারা খিলাফতবাজ, তাদেরকে ছেড়ে দিয়েছে। আপনারা দেখেছেন জসিমউদ্দিন রহমানীকে কিভাবে রাজার মতো করে সম্বর্ধনা দিয়ে জেল থেকে বের করেছে ফিন্দালিদেরকে, যাদের জঙ্গিবাদের অপরাধে ধরা হয়েছিল পাহাড় থেকে। আরও অনেক স্বঘোষিত জঙ্গি খুনিদেরকে ইউনূস সরকার ছেড়ে দিয়েছে। এর মধ্যে অন্যতম, আপনারা জানেন, 21শে আগস্টের ঘটনাটির সাথে যুক্ত এই নিকৃষ্ট ঘটনা বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন করে দিয়েছে। তো সেই খুনিদেরকেও বা ওই ঘটনায় সংশ্লিষ্টদেরকে মুক্তি দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই শফিউর রহমান ফারাবীকে নিয়ে কিছু কথা বলা উচিত। আসলে সে কে, সে কি অপরাধী, সে কি করেছে? ব্লগ জামানায় বা ব্লগ যখন খুব তুঙ্গে আলোচনায়, সেই সময়ে আসলে ফারাবী ইসলামপন্থীদের পক্ষ হয়ে ব্লগারদের লেখার কাউন্টার দেওয়ার চেষ্টা করত। এখন যেরকম অনেক ব্যক্তিরাই ইসলাম কেন্দ্রিক সমালোচনার জবাব দেওয়ার জন্য দায়ী সাজেন, বিভিন্ন জায়গায় গিয়ে বিদ্বেষ ছড়ান, ফারাবী সেরকমই একজন ব্যক্তি ছিলেন। পারতেন না কাউন্টার কিছুই দিতে, কিন্তু তার চেষ্টা অনেক ছিল এবং আরও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেসবে আর যাচ্ছি না। ব্লগার কিলিং শুরু হলো এবং ব্লগার কিলিংয়ের সাথে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের কিছুটা চেষ্টা তৎকালীন আওয়ামী লীগ সরকার করেছে এবং সেই চেষ্টার অংশ হিসেবে ফারাবীকে অ্যারেস্ট করা হয়েছিল আজকে থেকে প্রায় 10 বছর আগে। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ প্রায় সকল ব্লগার কিলিংয়েই তাকে আসামি করা হয়েছে। আসলে সে করতোটা কি? সে উস্কানি দিত। উস্কানি কীরকম? ব্লগারদের এই করতে হবে, ব্লগারদের জানাজায় যে পড়াইছে তারে মেরে ফেলতে হবে, অমুক অমুক ব্যক্তি ব্লগার কই কই থাকে, এরকম ব্যাপারগুলো তার দেখা যেত। তো সেই ফারাবীকে অ্যারেস্ট করার পর ব্লগারদের মধ্যে থেকে একটা পক্ষ খুব স্বস্তি প্রকাশ করেছিলেন যে না, একটা খুনিকে আমরা শাস্তি দিতে পারবো। এ ফ্রন্টলাইনে ছিল। আসল উস্কানিদাতা তো কোরআন, এর পরের উস্কানিদাতা হচ্ছে মোহাম্মদ। ভিন্ন মত দমন করার ক্ষেত্রে নির্দেশনা কোথা থেকে আসে? এই ফারাবীরা কোথা থেকে সৃষ্টি হয়? তারপরে যদি বাংলাদেশের মোল্লা মুন্সিদের কথা ভাবেন, ফারাবীর চেয়ে আরও ভয়ঙ্কর উস্কানিদাতা আপনি যদি গুনতে চান 100-র বেশি পাবেন। আমি আবার বলছি শব্দটা, আপনারা যদি গুনতে চান, সংখ্যায় গোনেন, তাহলে বর্তমানে 1000 পাবেন, সেই সময় 100-র বেশি ছিল। তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? কোন মোল্লা বিশ্বাস করে যে না, ইসলামের সমালোচনা করা যাবে? কোন ইসলামপন্থী নেতা বিশ্বাস করেন যে ইসলামের সমালোচনা করার পর সমালোচনাকারীকে বাঁচিয়ে রাখা উচিত বা সমাজে সবার সাথে বসবাস করার তার যে ন্যায্য অধিকার সেটি দেওয়া উচিত? এটা তো কেউ মনে করে না। দেখুন, আমার আজকের এই ভিডিওর বক্তব্য একান্তই আমার। এটার সাথে আমাদের যারা নিহত ব্লগার, খুন হওয়া ব্লগার, তাদের পরিবার বা সেই সময় দাপড়ে বেড়ানো ব্লগারদের ভিন্নমত থাকতে পারে। তাদেরকে আমি নির্দেশনা বা তাদের হয়ে আমি কোনো বক্তব্য দিচ্ছি না। আমি ফারাবীকে দীর্ঘ সময় ধরে জেলখানায় দেখেছি এবং সে জেলে যাওয়ার আগে বা ব্লগার কিলিং শুরু হওয়ার আগে আমি তার কার্যক্রম সম্পর্কে অবগত, আমি খেয়াল রেখেছি। কারণ আমি তখন দাপড়ে বেড়ানো কোনো ব্লগার না, পরিচিত কোনো ব্লগার ছিলাম না। টুকটাক 2 লাইন 4 লাইন 5 লাইন 10 লাইন লিখতাম বা ব্লগে গিয়ে কমেন্ট করতাম, এতগুলোই। মানে হয়তো সেই ব্লগার কিলিং শুরু হওয়ার আগে সর্বসাকুল্যে 5টা ভালো ব্লগ লিখতে পেরেছি কিনা আমি বা লিখেছি কিনা সেটা নিয়েও আমার নিজেরই সন্দেহ আছে। যাই হোক, আমি ক্ষুদ্র একজন পাঠক ছিলাম বলতে পারেন। তো ফারাবী অ্যারেস্ট হওয়ার পর আমিও খুশি হয়েছিলাম। আমি চিটাগংয়ে থাকি, শাহবাগ আন্দোলনটাই আমি চিটাগংয়ে থেকে পুরো সময়টাই আমি অংশগ্রহণ করেছি খুব সাধারণ একজন কর্মী হিসাবে। এই আদর্শিক জায়গায় সমতা থাকার কারণে বোধ থেকে আমি এবং এই যুদ্ধ অপরাধীদের ভয়, নৃশংসতা, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য একজন ইন্ডিভিজুয়াল হিসেবে ছিলাম। তো মূল জায়গাটা হচ্ছে
যখন আমি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 2017 সালের 25 ডিসেম্বর অ্যারেস্ট হলাম, তারপরে জেলে জেলে গিয়ে কিছুদিন পরে এই 57 ধারা যেহেতু আমার ছিল, তো আমি কোর্টের যে গাড়ি, কোর্টের ভ্যান, যারা জেল খেটেছেন বুঝবেন, খুবই জঘন্য, খুবই অস্বাস্থ্যকর, অমানবিকভাবে জেলে নিয়ে যাওয়া হয়। তো কাশিমপুর কারাগার থেকে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল, বুঝতে পারছেন কতটা দূরত্ব। এই গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর কারাগার, আর ধুলো ভর্তি রাস্তা। তো ওই প্রিজন ভ্যানে আমি খেয়াল করলাম ফারাবি, কিরে এ তো ফারাবি। ফারাবিও আমার দিকে তাকালো, যে কোনো একটা ব্যক্তি আমার দিকে এরকম তাকাচ্ছে কেন। আমি তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি মশিউর রহমান, শফিউর রহমান ফারাবি? উনি বললেন হ্যাঁ। উনি ভেবেছেন আমি তার বোধহয় কোনো ফ্যান, বা তাকে আমি চিনেছি, এটা তার জন্য একটা বিশাল কিছু। তাকে কেউ, মানে আমার দেখে মনে হচ্ছে তাকে কেউ চেনে না বা কোনো ইয়ে নেই। তারপর উনি বলছেন, আমার হাতে পানির বোতল ছিল, একটু জল চাইলেন, পানি চাইলেন, দিলাম। এবং আমি বললাম যে আমার নাম আসাদ, আমি একজন নাস্তিক, এই কারণে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। তো বললেন, ভালো করে তাকালেন, যে আমি যখন বাইরে ছিলাম আমি তো আপনাকে দেখি নাই। আমি বললাম, আপনি দেখবেন কি করে? আমি তো, আপনি যাদের নিয়ে, যে ব্লগারদের নিয়ে ব্যস্ত ছিলেন, তাদের মতো তো আমার কোনো অবদান ছিল না, আপনি আমাকে দেখবেন কেন? বলতে পারেন যে তখন খুবই নবীন। তো বলছেন, হ্যাঁ আমি আপনার ব্যাপারে পড়েছি, বিবিসি রেডিওতে শুনেছিলাম যে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু চেহারা তো এরকম, আর ঠিকই তো, জেলখানায় ওরকম পত্রিকা ইয়ে আসে না। তো আমার সাথে সেই প্রিজন ভ্যানে লিমন ফকির ছিলেন, তার কাছ থেকে আপনার বিষয়টি জেনে নিতে পারেন আসলে ফারাবি কি। আমার ওইখান থেকে ফারাবির সাথে পরিচয়। পুরোটা সময় প্রিজন ভ্যানে এই কাশিমপুর কারাগার 2 থেকে সাইবার ট্রাইব্যুনালে যেতে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা কখনো কখনো লেগে যেত। আবার আসতে একই সময়, ওই পুরো সময় ধরে সে আমার সাথে কথা বলতো, এবং আদালতে তার অ্যাক্টিভিটিস কী সেগুলো আমি খুব নিপুণভাবে পর্যবেক্ষণ করেছি। আমি তাকে বলেছিলাম যে আচ্ছা, আপনি যে কারণে ব্লগারদের হত্যা করতে বলেছেন সেই বিষয়গুলো নিয়ে চলেন ডিসকাস করি। আমাদের কাছে তো এখানে হাদিস, কোরআন, কিতাব টিতাব কিছুই নেই, চলেন আমরা আমাদের মস্তিষ্কে যতটুকু আছে সেটা দিয়ে আমরা তর্ক করি। উনি খুব বিনয়ের সাথে বলেছেন, না আমি তর্ক করব না, কারণ তর্ক করে যদি ইসলাম প্রচার করাই হতো তাহলে তো আমি এই ধরনের কথা বলতাম না। কি ধরনের কথা? যে এই যে এদের মারতে হবে, এগুলো তো কোরআনের নির্দেশনা, আর তর্কে তো আপনাদের সাথে পারবো না। মানে সে হেসেই বলল যে এটা নাস্তিকদের তো অনেক বুদ্ধি, বা তিনি ওইভাবে বুঝাইলেন যে তাদের অনেক, ইসলামের ভাষায় যে অনেক কুটবুদ্ধি আছে, তাদের সাথে পারা যায় না বলেই তো হত্যার হুমকি। তো এরপরে একটা তার এটা আমার খুব ইন্টারেস্টিং মনে হলো, কারণ জেলখানায় যারা অপরাধ করে তারা আর কোনো কিছু তোয়াক্কা করে না, বলে দেওয়া অপরাধ করেছে। আর কারণ ওই জেলখানার ভেতরে বসে কে কী বলছে সেটা আদালতে কোনো প্রভাব ফেলে না, এবং তার আদালতে কোনো আইনজীবী আসে না, তার পরিবারের সদস্যরা আসে না। সে কান্নাকাটি করে ওর পা ধরে ফোন নাম্বার দিয়ে তার মা, কোট আনকোট সৎ মা, তার বাবা নেই, তো সেই মাকে সে আকুতি মিনতি করতো। এবং আগের যারা পুলিশ বা যারা নেয় না, ওইখানে দায়িত্বে থাকে পুরনো, তারা বলেছে যে একে ফোন টোন দিয়ে না। এর মা বলে দিছে, আমাদের ফোন থেকে নিয়ে ফোন করতো, আমাদের গালাগালি করতো। তার মা একে পরিচয় দিতে চায় না, তার কোনো খাবার নেই, কিচ্ছু নাই। একটা লোক, একদিনের কথা বলছি না আমি, কিন্তু এটা দীর্ঘ 9 মাস তাকে আমি দেখেছি। আমি ওই ঘটনাটা বলছি। এরপরে আমি আরও 5 মাস জেল কেটেছি, তখনও আমি তাকে পেয়েছি, কারণ ওই 57 ধারা সাইবার ট্রাইব্যুনাল একই সময় মামলাগুলো পড়তো আর কি, হাজিরার ডেট থাকতো। তো আমার তাকে কোনোভাবেই মনে হয়নি যে সে খুন করেছে, খুনি না। আবার সত্যিকার অর্থে ব্লগার কিলিংয়ের সাথে যুক্ত ব্যক্তি যারা আছে, অন্যান্য জঙ্গিরা, তাদের কিন্তু প্রিজনার্স কার্ড, যেটা ভেতরে খাবার টাবার কিনে খাওয়ার যে কার্ড, ওই কার্ডে অনেক টাকা, এবং তাদের নিয়মিত পরিচর্যা হয়। অন্যান্য জঙ্গি যারা বাইরে আছে তারা তাদের খোঁজখবর রাখে, সব দেখভাল করে। ফারাবির কেউ ছিল না। ফারাবি বিভিন্ন লোকের কাছে, সে বাইরে থাকতো, এই ফ্লেক্সি লোটের 10 টাকা চাইতো, বিভিন্ন নারীদের কাছে 20টা টাকা চাইতো, যে ডেটা কিনবো 20 টাকা দাও, এরকম। জেলখানায় একই তার অবস্থা। আমার তাকে দেখে মনে হয়নি যে সে হত্যা করেছে এবং কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত। এটা আমার ওপিনিয়ন, আমার অবজারভেশন। ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে। এটা আমি বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে প্রশ্ন করে অনেকভাবে, আমি ওইরকম কোনো, আমি তো আর গোয়েন্দা কর্মকর্তা নই, বা আমার ওই ট্রেনিং নাই যে সত্য মিথ্যা বের করার, কিন্তু আমি আরও কুখ্যাত সব জঙ্গি দেখেছি। আমি তো কিলার আব্বাসের পাশের সেলেই ছিলাম, 33 নম্বর রুম আমার ছিল। তো সেই ক্ষেত্রে মানে কাশিমপুর কারাগার 2, 60 সেল পশ্চিম,
এগুলো যারা জানবেন, এখন তো সবাই বাইরে আছে, কিলার আব্বাস বাইরে আছেন, তারপরে হচ্ছে তারেক রহমানের সেই বন্ধু গিয়াসুদ্দিন আল মামুন, তিনি আমাদের ঠিক উপরের ফ্লোরে ছিলেন একই বিল্ডিংয়ে। তো এইসব বাঘা বাঘা লোকদের সাথে আমার জেল খাটতে হয়েছে, এটা আমার জন্য খুব প্যাথেটিক, কারণ এরা কেমন মানুষ আপনারা জানেন। তো এটা হচ্ছে, আমি অনেক অপরাধীকে দেখেছি যারা হেসে হেসে অপরাধ করে, আবার এই ফারাবিকেও দেখেছি, সে খুব অনেস্টলি বলেছে যে সে যা নির্দেশনা দেওয়ার অনলাইনে দিয়েছে, এবং সেটা কোরআন হাদিসের উপর ভিত্তি করেই দিয়েছে, এখানে তার কোনো ইনপুট ছিল না, সে বলেছে। এবং সে চিহ্নিত করে দেওয়া বলছে, আমার নবী তো ইহুদিদের চিহ্নিত করে এইভাবে ঘরে ঘরে ঢুকে মারতেন, তো আমি তো সেটা আমার নবীর কাছ থেকেই পেয়েছি, এইভাবে দেখেন। তো এই মানুষটা আজকে 10 বছরের বেশি সময় ধরে জেল খাটছে, বুঝবেন জিনিসটা। তাকে প্রায় সকল ব্লগার হত্যার আসামি করা হয়েছে। প্রকৃত আসামি কারা, যারা গিয়ে এই কাজটা করেছে? উস্কানি তো কোরআন দেয়, হাদিস দেয়, মোল্লা মুন্সিরে দেয়, সত্য কথা। এখনো দেখেন না প্রতিদিন উস্কানি কারা দিচ্ছে? যেখানে গুনবির মতো, মাহমুদুল হাসান গুনবিকে চেনেন না? একজন ইসলামিক বক্তা, পুরোপুরি সন্ত্রাসবাদে বিশ্বাস করেন, পাহাড়ে গিয়ে সন্ত্রাসী তৈরি করেন, রিক্রুট করেন জঙ্গি। তাকে আওয়ামী লীগ সরকারই ছেড়েছে। হারুনিজারের কথা মনে আছে? জঙ্গি হারুনিজার, তাকেও আওয়ামী লীগ আমলেই বেল দিয়েছে। এরপরে জসিমউদ্দিন রহমানি দেখেছেন তো একটু আগে যেটা বললাম। এরকম সকল চিহ্নিত সন্ত্রাসী যাদের দ্বারা এই ঘটনা, মানে তারা শুধু উস্কানি দেয় নাই, জঙ্গি তৈরি করেছে, তাদের অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, ব্রেন ওয়াশ করেছে, সেই সকল, মানে তারা বের হয়ে কিন্তু বলেছে তারা ব্লগার কিলিং এর সাথে যুক্ত ছিল, তারা মাস্টার মাইন্ড, এরকম মাস্টার মাইন্ড শব্দটা এখন তো খুব পরিচিত। তো তারা এইভাবে প্ল্যান করে করে, মানে তারা এক্সিকিউট করেছে। তো তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ইউনূসের আসলে এই খেলাফতি জঙ্গি, প্রকৃত জঙ্গিদের দরকার। দেশটাতে জঙ্গিবাদ এখন দেখেন না, কালিমার পতাকা, মানে অর্থাৎ জিহাদি পতাকা, খিলাফতি পতাকা উঠছে, এগুলো ইউনূসের দরকার ছিল, চক্রান্তকারীর দরকার ছিল। কিন্তু এই যে ফারাবি 10 বছর ধরে জেল খাটছে, সে যদি উস্কানি দেয়ও, সেটা সাজা তো সে খেটে ফেলেছে ভাই। একটা মানুষ উস্কানি দিয়েছে, তার উস্কানিতে কেউ হত্যার, সে কোনো জঙ্গি স্বতঃপ্রণোদিত, মানে ওই উস্কানি দেখে সে আরে ফারাবির কথায় জঙ্গিরা মারতে যাবে কেন? ফারাবির কথায় হয়তো সে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, তারপর সে কোরআন হাদিস মিলিয়ে দেখেছে, তারপর সে মেরে ফেলেছে কি। তো সেই ক্ষেত্রে ফারাবির তো এত বড় সাজা হওয়া উচিত না। আমি ফারাবির মুক্তির পক্ষে, ফারাবিকে মুক্তি দেওয়া হোক। এখন যারা ইসলামপন্থী, চরমপন্থায় বিশ্বাসী, দেখেন একজন নিরপরাধ মানুষ, আমি একজন নাস্তিক হয়ে বলছি এই জন্যই এটা ঠিক এমন না। নাস্তিকদের মধ্যে তার ধর্ম হয় না যে অমুক বড় নাস্তিক, অমুক ছোট নাস্তিক, ওরকম কিছু না। আমি তাকে দেখেছি বলে বলছি। তো সেই ব্যক্তিটাকে ইউনূস বা প্রশাসন ছাড়ছে না, কারণ সে ওই রকম কোনো বড় জঙ্গি না, বুঝতে পেরেছেন? আমি চাই ফারাবিকে ছেড়ে দেওয়া হোক, এবং ন্যায়পরায়ণতা তো এটাই জায়গা। ধরেন বিরুদ্ধ মতকে দমন, বিরুদ্ধ মত, মানে সন্দেহের বশবর্তী হয়ে নৃশংসতা, এগুলো তো ধার্মিকদের কাজ। আমি তো ধার্মিক না, আমার এই ন্যায়সঙ্গত কথাটি বলা উচিত। আমি বলছি, আমি এর আগেও কয়েকবার লাইভে বলেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই কথাগুলো ভালোভাবে সবাই বোঝেননি, ফারাবিককে ভালোভাবে চেনেনও নি। এই সরকারের কাছে অনুরোধ করে তো কোনো লাভ নেই, কিন্তু মানুষ হিসেবে আমি ফারাবিকে দেখেছি, তার সাথে আমার দীর্ঘ এই ঘন্টাগুলো হিসেব করলে বোধহয় এই 9 মাস আর 5 মাস, 14 মাসে 50-60 ঘন্টার অভিজ্ঞতা বোধহয় আমার আছে। আপনারা ফারাবি তো নিশ্চয়ই কোনো না কোনো দিন তিনি মুক্তি পাবেন। এখন যদি নাও পান, তার কাছ থেকে জেনে নেবেন আমার এই কথাগুলো তার সাথে হয়েছিল কিনা, আমি তার সাথে খাবার শেয়ার করেছি কিনা। এবং তিনি আমাকে অনুরোধ করতেন, তিনি অন্য একটা জেলে 1 নম্বর জেলে থাকতেন, আমি 2 নম্বর জেলে, কাশিমপুর কারাগার 2। যদি একই জেলে থাকতাম তাহলে তো প্রতিদিনই দেখা হতো, কারণ ভিন্ন মতের একজন মানুষ হতে পারে, সে চরমপন্থী হতে পারে। আমার বিশ্বাস যে আমি তার সাথে ডিসকাস করব, আলোচনার মাধ্যমে তার ভ্রান্ত বিশ্বাস থেকে হয়তো সে বের হলেও হতে পারে। তো ফারাবি আমাকে বলতেন, আমি যেহেতু উনি শুনেছেন আমি কিলার আব্বাসের সাথে থাকি পাশাপাশি রুমে, তো বলছেন আব্বাস ভাইরে বলবেন, সে জানতো এই শীর্ষ সন্ত্রাসীদের এক অন্য জেলের মানুষও চেনে, নাম করা, মানে তখন সন্ত্রাসী ইমন ওই 1 নম্বর জেলে ছিল, যে আমাকে কিছু টাকা পয়সা দিতে বলবেন, খাবার দিতে বলবেন। ভাই আমার মা আসে না, আমার কোনো আইনজীবী নাই, আমার পরনে কাপড় ছিঁড়ে যাচ্ছে, আমাকে কিছু টাকা পয়সা দেবেন, এরকম। আমি কিন্তু এসে অনুরোধ করেছিলাম, কিলার আব্বাসকে বলেছিলাম, কারণ সে আরও অন্যান্য ইসলামপন্থীদের সে ডোনেট করে। আমি বলেছিলাম যে ফারাবি নামের একজন, যার সাথে আমি কোর্টে যাই, তো সে অনুরোধ করেছে আপনি তাকে যদি কোনোভাবে সাহায্য করেন। তো উনি দেখলাম বিরক্ত ফারাবির উপরে, মানে ফাউল কেন আমি জানি না, এই ব্যাখ্যা আমার কাছে নেই। তো আমি
এটাই আমার জানানোর ছিল এই ভিডিওতে। আপনারা চেষ্টা করেন ফারাবির মুক্তি যেন পায়। আর এই চেষ্টাটা সবচেয়ে জরুরি যে একজন নিরপরাধ মানুষ যদি, মানে আসলে অপরাধী কিনা, তার আসলে কি হিংসা বশবত হয়ে বা প্রতিপক্ষ ভেবে তার সাথে যেন জুলুম করা না হয়, অন্যায় যেন না করা হয়। দেখেন, আমি এই আমার পরিচয় দিতে গিয়ে যে ব্লগ যখন তুঙ্গে, ব্লগারদের যখন এই পুরো বাংলাদেশ ইসলামপন্থীরা থ্রেট মনে করছে, আসিফ মহিউদ্দিনের উপরে হামলা, জেলে নেওয়া, অনেক ঘটনা ঘটেছে, তখন আমি এক প্রকার নবীন, আমার ব্রত ছিল না আমি ব্লগ লিখব, এটা এটা কোনো খুনাক্ষর আমার চিন্তার মধ্যে ছিল না। শাহবাগ আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, দায় থেকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দেশের নারীদেরকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এবং মুক্তিযোদ্ধাদের, মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সেই সকল মানুষকে যারা হত্যা করেছে, হত্যার সাথে ওতপ্রোতভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে রাজাকার আলবদর আল শামস যুক্ত ছিল, তাদের শাস্তির জন্য একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বোধ থেকে উপস্থিত হয়েছি, মিছিল করেছি। চারাগির মোড় থেকে চিটাগং কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজের সামনে থেকে মিছিল করে ডিসি হিল হয়ে আবার সেই চারাগির মোড়ে গিয়ে উপস্থিত হয়েছি। সেখানে সম্ভাবনা ছিল কয়েকজন মানুষ, 10-12 জন 15 জন কখনো কখনো থাকতো। সম্ভাবনা ছিল ওই এলাকাটা যেহেতু জামাত শিবিরের, অর্থাৎ হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চিটাগং কলেজ, হামলার শিকার হত্যা হওয়ার সম্ভাবনা ছিল। সেই ঝুঁকি নিয়েও গেছি, যেভাবে ঝুঁকি নিয়ে আমাদের মহান মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে গেছিলেন। আমি মুক্তিযোদ্ধা নই, কিন্তু ওই জায়গা থেকে আমার এই বোধ তৈরি হয়েছে, এই চেতনা তৈরি হয়েছে, এই সাহস আমি পেয়েছি। এর পরবর্তী আমার যে এই বর্তমান, আপনারা আমাকে যারা চেনেন, এখানে এই তৈরির পেছনে ইসলামপন্থীরা দায়ী। একের পর এক ব্লগার হত্যা, যখন অভিজিৎ রায়কে হত্যা করেছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মুহূর্তে বসে যে আমার জীবনের যোগ্যতা কোনটা আছে, কি করতে পারি আমি। আমাকে আমার সমালোচকরা অনেকেই বলেন যে আমি কথা বলতে পারি না, আমার কথার মধ্যে ডেপথ নেই, আমি অনেক উগ্র, আমি অনেক হিংসামূলক কথা বলি। আবার অনেকে প্রশংসাই করেন, প্রশংসার কথা বাদ দিচ্ছি, সমালোচনা আছে আমার। তো তাদের যদি একটু মনে করতে বলে, আমার প্রথম দিককার ভিডিও দেখলে আমি তো কোনোভাবে প্রস্তুত ছিলাম না, কথা তো সত্যিই বলতে পারতাম না, এখনও পারি না হয়তো। আমি তো এইটার জন্য তো আমি তো এই বিষয়ে এক্সপার্ট না, আমার তো কোনো এক্সপার্টিস ছিল না এই বিষয়ে। আমি অন্য একটা জগতের মানুষ ছিলাম, অন্য ভাবনার মানুষ ছিলাম। আমার ধরেন একটা 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 ডিভাইস দেখলে আমি এটা খুলে কখন দেখবো, এটা আমার নেশা ছিল। একটা ডিভাইস ধরেন এরকম, যে কোনো ইলেকট্রনিক্স, মানে কিছু একটা, এটার ভেতরটা কীরকম দেখবো, খুলবো, এগুলো আমার খুব ভেতর থেকে কাজ করতো এই জিনিসগুলো। এখন আমি যখন দেখলাম শাহবাগ আন্দোলন এবং ব্লগাররা যা লেখেন, সেই লেখার কারণে এরকম একের পর এক হত্যা, এবং অভিজিৎ রায়ের মতো এত শান্ত, এত গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা মানুষেরও এত বড় শত্রু থাকতে পারে, এবং কেন চায় ওরা, কেন এটা করছে, আমি বুঝলাম তখন। আমি জানি না, বুঝি না নির্বোধ হিসাবে, তাও এতটুকু বুঝেছি যে ইসলামপন্থীর একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চায়। তারা এই হত্যার মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে থামাতে চায় না, পুরো একটা আদর্শকে থামাতে চায়। তারা ভয় দেখিয়ে ইসলামের সত্য উন্মোচন থেকে আমাদেরকে বিরত রাখতে চায়। আমাদেরকে, কাদেরকে? যারা ব্লগার, যারা অ্যাক্টিভিস্ট, বা যারা এই ধর্মের অসারতা থেকে, এই ধর্মের এই যে নির্বোধের বাক্য, এগুলোকে যারা বুঝে গেছে, যারা সচেতন, তাদেরকে হত্যার মাধ্যমে মুখ বন্ধ করে রাখতে চায়। তখন আমার মনে হলো যে আচ্ছা, আমি তো চেরাগির মোড় থেকে মহসিন কলেজের সামনে শিবিরের ভয় আতঙ্ক, এগুলো ওরা মেরে ফেলতে পারে, এগুলো কাটিয়ে, এগুলো উজ্জ্বল রেখেই তো আমি সেই মিছিলে গেছি। আমি তো অনলাইন অ্যাক্টিভিস্ট না, আমি তো অফলাইন অ্যাক্টিভিস্ট। তাহলে আমি ভয় কাকে পাচ্ছি? তারপর থেকে আমার শুরু কথা বলা, ভুল বলেছি, শুদ্ধ বলেছি, উগ্র হয়েছি, আঘাত করেছি, যাই করেছি, মূল কারণটা এটাই যে ওরা যেটা এস্টাবলিশ করতে চেয়েছে যে ভয় দেখিয়ে মুখ বন্ধ করবে, এটা যেন করতে না পারে। আমি একজন মানুষ হিসেবে এখানে আমি ভূমিকা রাখতে চাই, আমি রেখেছি। আজকে 2025, ফারাবি হয়তো 2015 পর অনলাইন জেলে থাকতে তো অনেক কিছু দেখা যায় না, তিনি জানেন না কি হয়েছে। তিনি বের হলে কখনো দেখবেন পার্থক্যটাকে, তিনি নিজেকে প্রশ্ন করবেন তিনি কি সফল হয়েছেন নাকি ব্যর্থ হয়েছেন। অভিজিৎ রায়কে হত্যা করে এই মুভমেন্ট থেমে গেছে, নাকি এই মুভমেন্টের অবস্থা কোন পর্যায়ে এসছে আপনারা জানেন। ইসলামপন্থীরা এখন কি দৌড়ে, মানে আমরা তাড়িয়ে বেড়াচ্ছি, তারা দৌড়ে বেড়াচ্ছে, নাকি তারা আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে? তারা কি এখন বিশ্বাস করে হত্যা করে মুখ বন্ধ করা যাবে? আজকে মেইন স্ট্রিম আমাদেরকে কোনো বিষয়ে মতামত নেয় না। আমাদের এমনকি হত্যা হওয়ার পরেও অন্য ব্যক্তিরা, যারা আমি শাহবাগী না, আমি নাস্তিক না, তবে নাস্তিকদের হত্যা সমর্থন করি না টাইপের
বুদ্ধিজীবীদের বক্তব্য নেই, আমাদের কিন্তু মেইন স্ট্রিম উজ্জ্বল রেখেছিল। আজকে আমরাই তো মেইন স্ট্রিম। আমাদের বক্তব্য কি কমেছে না বেড়েছে? কত কত মানুষ দেখেন, ইসলামপন্থীদের সাথে কম্পেয়ার করেন তো, তাদের অবস্থা কি, আমাদের অবস্থান কি? আমি বোধহয় এরকম কিছুই চেয়েছিলাম। আমি বোধহয় এই স্বপ্নটাই সেই সময় দেখেছিলাম 2015 সাল ফেব্রুয়ারি 26 তারিখ। আমি বোধহয় এটাই চেয়েছিলাম। আমি বোধহয় সেই জায়গায় সফল হয়েছি। আমি বোধহয় সফল হইনি, হব। আমি বোধহয় বিশ্ব মঞ্চে দাঁড়াবো, বলবো আমার কথাগুলো, আমার দেশে কেন আমরা বিতাড়িত, কেন আমাদেরকে হত্যা করা হয়েছে। আমি বোধহয় সেই দিনটির অপেক্ষায়, আমি বোধহয় কাল বাঁচব না, আমি বোধহয় আজকে হত্যা হয়ে যাব, কিন্তু আমি আমার জায়গায় শেষ দিন পর্যন্ত লড়তে চাই এবং সত্যের সাথে লড়তে চাই। ফারাবির মুক্তি চাই, ফারাবিকে মুক্তি দেওয়া হোক, সেই সাথে ভিন্ন মতকে দমন পীড়ন বন্ধ করা হোক। ভিন্ন মত দমন পীড়নের মাধ্যমে সফল হওয়া যায় না, আবার নিরাপরাধ মানুষকে জেলে রেখেও জঙ্গিবাদ নির্মূল করা যায় না। অনেক ধন্যবাদ।